অফিসে মিটিংয়ে নাস্তা দিয়েছে। খেতে গিয়ে মনে হলো ছেলে দুটি এগুলো খুবই পছন্দ করে। না খেয়ে পকেটে করে বাসায় নিয়ে আসলাম। আমার বাবাকে দেখতাম এমন করত। এখন আমি বাবা হয়ে বুঝলাম বাবারা বোধহয় এমনই হয়। অথচ আজকে দীর্ঘ ৩০ বছর পর সেই ছেলেরা আমার খাওয়া আর থাকা নিয়ে প্রকাশ্য ঝগড়া বাঁধিয়েছে। আমাদের বসার ঘরে সেদিন যে দৃশ্য তৈরি হলো তা দেখার চেয়ে আমার দুনিয়া ছেড়ে চলে যাওয়া অনেক সহজ ছিল। বড় ছেলে শাফিন গলা উঁচিয়ে বলছে, আমি একা কেন বাবাকে খাওয়াবো? বাবা কি আমাকে সম্পত্তি বেশি দিয়েছে? ছোট থেকেই তো শুভকে মাথায় তুলে রাখা হয়েছে। ছোট ছেলে শুভ ততোধিক কর্কশ গলায় জবাব দেয়, কেন? মায়ের চিকিৎসা খরচ যখন একা চালিয়েছিলাম তখন তো তুমি একটা টাকাও দাওনি। এখন আমি নতুন বিয়ে করেছি, আমার নিজস্ব সংসার আছে, খরচের হাত অনেক বেশি, তাই তুমি বাবার সব দায়িত্ব নিবে। আমার চোখের সামনে নিজের রক্তে গড়া দুই সন্তান যেন দুটো খ্যাপা কুকুরের মতো মাংসের টুকরো নিয়ে করছে, আর সেই টুকরোটা অন্য কিছু নয়, আমি তাদের নিজের বাবা। তারপর তারা এক প্রকার সর্বসম্মত সিদ্ধান্তই নিয়ে ফেললো, আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। যে ছেলেদের জন্য যৌবন বয়সে নিজের ইচ্ছা, আহ্লাদ, ভালো লাগা সবকিছু বিসর্জন দিয়ে কষ্ট করলাম, যে ছেলেদের মুখের দিকে তাকিয়ে ছেঁড়া জুতা আর একই শার্ট বছরের পর বছর পরে পার করে দিলাম, সেই ছেলেরা আজ আমার 2 বেলা ভাতের বোঝা বইতে নারাজ। আমার নিজের ঘামের বিনিময়ে গড়ে তোলা এই 6 তলা বিল্ডিং এর বিরাট বাসায় আমার বুড়ো হাড় দুটো ফেলার মতো বিন্দু মাত্র জায়গা নেই। বুকের ভেতরটা যন্ত্রণায় চুরমার হয়ে যাচ্ছিল, কিন্তু আমি চোখে এক ফোঁটা জল আসতে দেইনি। মানুষ যখন চরম আঘাত পায় তখন কান্নার নদীর জল শুকিয়ে কঠিন শক্ত পাথর হয়ে যায়। আমিও মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, ওরা যদি সিদ্ধান্ত নিতে পারে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর, তাহলে আমাকে যদি সত্যি সত্যি বৃদ্ধাশ্রমে রেখে আসে, আমিও আমার সিদ্ধান্তে অটল থাকবো। জীবনে আর কোনোদিন এই বাড়িতে পা রাখবো না, ওদের সামনে নিজের অস্তিত্ব প্রকাশ করব না। সেদিন রাত গভীর হতেই বড় ছেলে শাফিন আমার রুমে এলো। তার পায়ের শব্দে বুঝলাম সিদ্ধান্ত কার্যকর করার চূড়ান্ত বার্তা নিয়ে এসেছে। রুমে ঢুকেই সে বলল, বাবা, মা আমাদের ছেড়ে চলে গেছে, 3 বছর হয়ে গেছে। আমি জানি তোমার একা থাকতে কষ্ট হয়, সারাদিন চুপচাপ বসে থাকো, সেজন্য বলেছিলাম কি, তোমার মতো সমবয়সী লোকদের সাথে যদি তুমি থাকতে পারো তাহলে মনটা ভালো হয়ে যাবে, ওখানে সঙ্গী সাথী পাবে। ছেলেটার কথার পেছনের উদ্দেশ্য বুঝতে আমার একটুও বাকি রইল না। আমি তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললাম, কি বলতে চাস বাবা তুই? আমি তো এখানেই ভালো আছি, তোদের চোখের সামনে আছি, এটাই তো আমার পরম শান্তি। শাফিনের ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল। বিরক্তিতে মুখটা কুকড়ে সে সরাসরি আসল চেহারায় চলে এলো। এত কথা বলতে পারবো না, কালকে সকালে ব্যাগ গুছিয়ে রেখো, তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো, সেখানেই তুমি ভালো থাকবে, আমাদের ওপর আর বাড়তি চাপ সৃষ্টি করো না। কথাগুলো বলেই সে উত্তরের অপেক্ষা না করে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল। দরজার শব্দটা আমার বুকের গভীরে গিয়ে যেন একটা ভারী হাতুড়ির মতো আঘাত করলো। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল, ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। আমি উঠে দাঁড়ালাম, ধীর পায়ে এগিয়ে গেলাম কাঠের ভারী আলমারিটার দিকে। ড্রয়ারের গোপন চাবিটা বের করে লকারটা খুললাম। সেখান থেকে সযত্নে বের করে আনলাম এই 6 তলা বিল্ডিং এর মূল দলিলপত্র, জমি কেনার রসিদ থেকে শুরু করে প্ল্যান পাস আর ফ্ল্যাটের প্রতিটি কাগজের ফাইল। যে বিল্ডিং এর প্রতিটা ইটে আমার হাড় ভাঙা খাটুনির স্মৃতি জড়িয়ে আছে। যা করার একমাত্র উদ্দেশ্য ছিল আমার পর যেন ওরা 2 ভাই শান্তিতে মাথা গুঁজে থাকতে পারে। আমি ধীর সুস্থে দলিলগুলো আমার পুরনো ট্রাভেল ব্যাগের তলায় কাপড়ের ভাঁজে লুকিয়ে রাখলাম। তারপর কয়েক জোড়া জামা কাপড় ভরে ব্যাগটার চেইন টেনে দিলাম। রাতের আধারে আমার সিদ্ধান্ত স্থির হয়ে গেল। সকাল হতেই শাফিন আর শুভ এসে দাঁড়ালো। বড় ছেলে গাড়ির চাবি হাতে নিয়ে বলল, চলো। আমি ব্যাগটা হাতে নিয়ে নামলাম। আমার নিজের হাতে গড়া বাড়ি, যার প্রতিটি কোণ আমার চেনা। সেই বাড়ির সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার সময় একবারের জন্য পেছন ফিরে তাকাইনি। বড় ছেলে আমাকে গাড়িতে তুলে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসলো। পুরোটা পথ আর বৃদ্ধাশ্রমের সেই অচেনা গেট দিয়ে ঢোকা পর্যন্ত আমি একটা কথাও বলিনি। আমার নীরবতাই ছিল ওদের অপরাধের প্রতি আমার শেষ উপহার। বৃদ্ধাশ্রমের কেয়ারটেকার যখন আমাকে একটা ছোট্ট রুমে নিয়ে বসালো, তখন আমার হাতের ব্যাগটার কথা মনে পড়লো। ব্যাগটার ভেতরে শুধু জামা কাপড় নেই, আছে আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সেই দলিলপত্র। যে ছেলেরা ভেবেছে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে তারা এই রাজত্ব ভোগ করবে, তারা জানে না। যে বাবা তিল তিল করে গড়তে জানে, সে সিদ্ধান্ত নিলে শেকড় শুদ্ধ উপড়ে ফেলতেও জানে। বৃদ্ধাশ্রমের 4 দেয়ালের ভেতরের রাতগুলো বড্ড বড় আর নিস্তব্ধ। পাশের বেডে রহমান সাহেব সারা রাত হাঁপানির কষ্টে ছটফট করেন, আর আমি সিলিং এর দিকে তাকিয়ে আমার বৃদ্ধ বয়সের জীবনটাকে হিসাব করতে থাকি। যে ছেলেদের হাতের আঙুল ধরে হাঁটতে শিখিয়েছিলাম, আজ তারা আমাকে সমাজের চোখে অবহেলা না করার মিথ্যা অজুহাতে এখানে ফেলে গেছে। কিন্তু শাফিন আর শুভ যা ভেবেছে তা জীবনেও হবে না। তারা ভেবেছে বুড়ো বাবা কোণঠাসা হয়ে কেঁদে কেটে দিন পার করবে, আর তারা 6 তলা বিল্ডিং এর মালিক বনে গিয়ে আয়েশ করবে।
পরদিন সকালেই আমি বৃদ্ধাশ্রমের সুপারিনটেন্ডেন্ট জহির সাহেবের রুমে গেলাম। জহির সাহেব লোকটা বেশ অমায়িক। আমার ব্যাকগ্রাউন্ড এবং শান্ত স্বভাব দেখে তিনি কৌতূহলী হলেন। আমি ধীর কণ্ঠে বললাম, জহির সাহেব, আমার একজন বিশ্বস্ত এবং পাকা আইনজীবীকে দরকার। খুব জরুরি একটা কাজ আছে। জহির সাহেবের মাধ্যমে যোগাযোগ হলো অ্যাডভোকেট সাজ্জাদ সাহেবের সঙ্গে। বিকেলে তিনি বৃদ্ধাশ্রমে এলেন। আমার পুরনো ট্রাভেল ব্যাগের তলা থেকে যখন 6তলা বিল্ডিংয়ের মূল দলিলপত্র, প্ল্যান পাস আর স্ট্যাম্পগুলো বের করে সাজ্জাদ সাহেবের টেবিলে রাখলাম, তার চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেল। এত বড় সম্পত্তির মূল দলিল আপনি সাথে করে নিয়ে এসেছেন? আপনার ছেলেরা জানে? সাজ্জাদ সাহেব চোখ কপালে তুললেন। আমি একটা শীতল হাসি হেসে বললাম, ওরা জানে আমি খালি হাতে বের হয়ে এসেছি। আইনজীবী সাহেব, আমি কোনো আবেগ নিয়ে সিদ্ধান্ত নিচ্ছি না। যে ছেলেরা আমাকে তাদের ঘর থেকে তাড়িয়ে দিতে পারে, আমার ঘামের টাকায় গড়া বিল্ডিংয়ে তাদের 1 ইঞ্চি জমিও আমি দেব না। সাজ্জাদ সাহেব চশমাটা ঠিক করে বললেন, আইনগতভাবে সম্পত্তি এখনো পুরোপুরি আপনার নামে। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আপনি কি চান? আমি চাই একটা উইল তৈরি করতে। আমার অবর্তমানে কিংবা এখন থেকেই আমার এই 6তলা বিল্ডিংয়ের সম্পূর্ণ মালিকানা যাবে এই বৃদ্ধাশ্রমের নামে। ফ্ল্যাটগুলো থেকে প্রতি মাসে যে মোটা অঙ্কের ভাড়া ওঠে তার সবটা চলে আসবে এই ট্রাস্টের অ্যাকাউন্টে, যা দিয়ে এই আশ্রয়ের মতো অসহায় বৃদ্ধদের চিকিৎসা আর খাবারের খরচ চালানো হবে। আর শাফিন, শুভ, ওরা আমার রক্ত হতে পারে, কিন্তু আমার সম্পত্তির উত্তরাধিকারী ওরা আর নেই। সাজ্জাদ সাহেব আমার দৃঢ়তা দেখে এক মুহূর্তে স্তব্ধ হয়ে রইলেন। তারপর চশমাটা মুছতে মুছতে বললেন, কাগজপত্র প্রস্তুত করতে আমার কয়েকদিন সময় লাগবে। সব রেডি করে আমি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সই করানোর ব্যবস্থা করছি। এদিকে আমার ফেলে আসা রাজত্বে তখন অন্য ঝড় উঠেছে। শাফিন আর শুভ ধরে নিয়েছিল বাবা চলে গেছে, এবার ফ্ল্যাট আর দোকানগুলোর ভাড়া ভাগাভাগি করে নিবে তারা। কিন্তু মাসের 1 তারিখ আসতেই বাঁধল আসল বিপত্তি। নিচের তলার দোকানদার এবং ফ্ল্যাটের পুরনো ভাড়াটেরা সাফ জানিয়ে দিল, শাহেদ সাহেবের লিখিত অনুমতি আর ওনার ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া আমরা কাউকেই ভাড়া দেব না। হতাশ ও ক্ষিপ্ত হয়ে শাফিন আর শুভ বাবার ঘরের কাঠের আলমারি ভেঙে ফেলল। ড্রয়ার, তোশকের তল, ট্রাঙ্ক সব তোলপাড় করে ফেলে তারা, কিন্তু কোথাও মূল দলিলের কিচ্ছু নেই। জমি কেনার মূল কাগজ না থাকলে তো ফ্ল্যাট বিক্রি করা দূরের কথা, ব্যাংক লোন নেওয়া বা নামজারি করাও অসম্ভব। শুভ চেঁচিয়ে উঠল, ভাই, বুড়ো কি কাগজগুলো সাথে করে নিয়ে গেছে নাকি? ও তো ব্যাগে শুধু কয়েকটা জামা নিয়ে গেল। শাফিন গলার টাইট ঢিলে করতে করতে রাগে ফুঁসছিল। অসম্ভব, এত বড় দলিলের ফাইল ও কোথায় লুকাবে? চল বৃদ্ধাশ্রমে গিয়ে বুড়োকে ধরি। দলিল ছাড়া আমরা তো পথে বসে যাব। দিনটা ছিল বৃহস্পতিবার। বৃদ্ধাশ্রমের ছোট অফিস ঘরে তখন অ্যাডভোকেট সাজ্জাদ সাহেব, একজন পাবলিক এবং 2 জন সাক্ষী উপস্থিত। আমার সামনে রাখা চূড়ান্ত ট্রাস্টের আইনি দলিল। জহির সাহেব বারবার জিজ্ঞেস করছিলেন, শাহেদ সাহেব, আপনি কি সত্যি নিশ্চিত এটা সই করলে আপনার ছেলেদের আইনি কোনো অধিকারী আর থাকবে না? আমি কলমটা হাতে নিলাম। আমার হাত একটুও কাঁপল না। যে ছেলেরা আমার রক্তের সম্পর্ককে বিসর্জন দিয়েছে তাদের সাথে আমার আইনি সম্পর্ক রাখারও কোনো অর্থ হয় না। আমি সই করে দিলাম। ঠিক সেই মুহূর্তে বৃদ্ধাশ্রমের দরজায় বিকট শব্দ করে একটা গাড়ি এসে থামলো। ধাম ধাম করে পা ফেলে ভেতরে ঢুকে পড়ল শাফিন আর শুভ। তাদের চেহারায় উদ্বেগের চেয়ে বেশি ছিল উদ্ধত রাগ। শাফিন এসে সোজা আমার সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, বাবা, বাড়ির মূল দলিলপত্র কোথায়? তুমি কি সেগুলো সাথে করে নিয়ে এসেছো? জলদি বের করো, আমাদের জরুরি দরকার। শুভও সুর মেলালো, হ্যাঁ বাবা, দলিল ছাড়া ফ্ল্যাটের ভাড়া আটকে আছে। কাগজগুলো দাও, আমরা কাজ শেষ করে চলে যাই। আমি শান্ত হয়ে চেয়ারে বসে রইলাম। সাজ্জাদ সাহেব টেবিলের ওপর থেকে ট্রাস্টের নতুন স্ট্যাম্প পেপার আর আইনি নোটিশের ফাইলটা তুলে ধরে শাফিনদের দিকে এগিয়ে দিলেন। সাজ্জাদ সাহেব গম্ভীর গলায় বললেন, দেরি করে ফেলেছো তোমরা। এই যে দেখছো কাগজটা, শাহেদ সাহেব তার পুরো 6তলা বিল্ডিং এবং ওনার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি এই বৃদ্ধাশ্রম ট্রাস্টের নামে দান করে দিয়েছেন। আজ থেকে এই বাড়ি আর তোমাদের নয়। আর হ্যাঁ, আগামী 24 ঘন্টার মধ্যে তোমাকেও ওই বাড়ি খালি করার আইনি নোটিশ পাঠানো হচ্ছে। কথাটা শোনা মাত্র শাফিন আর শুভর পায়ের নিচের মাটি যেন সরে গেল। শাফিনের হাত থেকে গাড়ির চাবিটা খসে মেঝেতে পড়ে গেল। আর শুভ হাঁ করে আমার দিকে তাকিয়ে রইল, যেন তারা কোনো জ্যান্ত প্রেতাত্মাকে দেখছে। আমি ধীর পায়ে উঠে দাঁড়িয়ে শাফিনের চোখের দিকে তাকালাম। আমার গলায় কোনো রাগ ছিল না, ছিল শুধু গাম্ভীর্য। তোরা ভেবেছিলি তোরা আমাকে পর করে দিলে আমি নিঃস্ব হয়ে যাব। মনে রাখবি শাফিন, যে বাবা তিল তিল করে রাজ্য করতে জানে, সেই বাবা সিদ্ধান্ত নিলে সাম্রাজ্য এক নিমেষে গুড়িয়েও দিতে জানে। আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনাদেরকে সংগৃহীত একটা গল্পের প্রথম অংশ পড়ে শোনাচ্ছিলাম। গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।